নতুন বাংলাদেশ গড়তে জাতিসংঘের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, পাশে থাকার অঙ্গীকার গুতেরেসের। প্রয়োজনে জাতীয় সংলাপে মধ্যস্থতা করবে জাতিসংঘ, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। দেশজুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলার মূল আসামির স্বীকারোক্তি। আওয়ামী দুর্নীতি, লুটপাটে গলার কাটা মিউচুয়াল ফান্ড, খেসারত দিচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এটিভি চ্যানেলে। নতুন বাংলাদেশ গড়তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শিউলি শবনমের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সন্ধ্যায় ইফতার আয়োজনে যোগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের আতিথেয়তা ও উদারতার প্রশংসা করে বলেন, সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। বিশ্ববাসীর কাছে নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। We disagree on many things, we do, but we agree on these fundamental things. We want to create new Bangladesh. We want to make it happen. Give us your support. Bangladesh can count with the full support of the United Nations in your way to provide to your citizens a set of institutions able to guide the country to a sustainable and inclusive development. অনুষ্ঠানে আর্থিক সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ কমানোর বিষয়ে কথা বলেন আন্তোনিও গুতেরেস। And my appeal to the donors, the generous donors that have been supporting the Rohingya project, my appeal is talking to your capitals to mobilize a coalition of countries able to provide to the World Food Programme what is needed in order to maintain the same level of support until the end of the year. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বপ্ন আগামী বছর নিজ দেশে তারা ঈদ উদযাপন করতে পারবে। তাদের দেশে ফেরাতে জাতিসংঘের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। All the men, women, children that you saw yesterday, with one message. Please help us get back to our home, to the families that we left behind. রোহিঙ্গাদের আশার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। They were all hoping to see that dream come true. And thank you very much for giving this hope to them. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিশ্চিত করতে জাতীয় সংলাপের প্রয়োজন হলে তাতে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে জাতিসংঘ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতিসংঘ মহাসচিব। আর হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততার পর শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব। শুরুতেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অবদান স্মরণ করেন। এছাড়া প্রশংসা করে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রয়োজন হলে তা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue,
trust and healing. শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বাংলাদেশ জাতিসংঘের সহায়তা চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। Question, which is that we have not discussed this with His Excellency the Secretary General. গুতরেসের বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন সেখানকার নতুন বাস্তবতায় আরাকান আর্মিকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার আলোচনায় সম্পৃক্ত করতে হবে। Arakan Army is an entity with which I believe a necessary dialogue must take place. পাশাপাশি মিয়ানমারের উপর বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে। We are on the verge of a deep humanitarian crisis. মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে নির্বাচন সম্পর্কে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে জাতিসংঘ। অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না, আর তা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 12টা থেকে একে একে আসতে থাকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যোগ দেন আইন উপদেষ্টা সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরাও। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা চলে তাদের বৈঠক। রাজনৈতিক নেতারা দ্রুত আগামী নির্বাচন ও সংস্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও জাতিসংঘ মহাসচিব বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, এই মুহূর্তে প্রয়োজন শুধুই নির্বাচন কেন্দ্রিক সংস্কার। আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। দলের স্থায়ী কমিটির সদস্য জানান, নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। তবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না, তাই অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করতে হবে মত এনসিপির নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জামায়াত ইসলামের নেতারা জানান, জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন তারা। আর বৈঠকে যোগ দেয়া বামপন্থী দলের নেতারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে ঐক্য গড়ে তোলা সম্ভব সেই বিষয়টি তুলে ধরেন। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে, আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা এর মধ্য দিয়ে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়েসহ পরিবারটির এখনও যারা জাতিসংঘে কর্মরত আছেন তাদের অপসারণের দাবিও উঠে আসে এই বৈঠকে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার এবং জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে তুলে ধরা একগুচ্ছ দাবির মধ্যে মব জাস্টিস বলে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলুষিত করার অভিযোগও আছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিবের নির্ধারিত কর্মসূচির মধ্যে গুরুত্ব পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেপথ্যে থাকা তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে 25 সদস্যের প্রতিনিধি দলের ওই বৈঠকে আবারও জোরালো দাবি উঠেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন
যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, তো সম্ভাবনা আছে যদি বাংলাদেশ এখানে অ্যাপিল করে এবং এখানে অন্যান্য দেশগুলোও যদি এখানে সম্মতি দেয় তাহলে হয়তো এখানে আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে একটা ট্রায়ালের আন্ডারে আনা সম্ভব। জাতিসংঘ মহাসচিব তরুণদের আক্ষেপ, অভিযোগ এবং দাবিকে গুরুত্ব দিয়েছেন। কোনো ধরনের আমাদের রিঅ্যাসিওর করা বা কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া, কোনো ধরনের কথা আমাদের দেওয়া, এরকম কোনো পরিস্থিতি ওখানে ছিল না। আমরা টোটালি একটা পিসফুল কথাবার্তার মধ্যে ছিলাম। তো আমরা আমাদের প্রবলেমগুলো জানাইছি, উনি ওটার সম্পর্কে জাস্ট অবগত হয়েছেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা আশা করেন শিক্ষার্থীরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। থামছে না যৌন নিপীড়ন। 24 ঘণ্টায় নারায়ণগঞ্জে 3 শিশুর উপর নিপীড়নের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনা, নাটোর, মেহেরপুর, জামালপুর, রাজশাহী, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও সুনামগঞ্জে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় 7 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা। তিনি জানান, ইব্রাহিম এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে এবং কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আমার শিশু বাচ্চার উপরে যে এই অসামাজিক কাজ করছে, আমি তার বিচার চাই। পুলিশ জানায়, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা জড়িত যে আসামি ইব্রাহিম, তাকে আমরা গতকালকে থেকেই অ্যারেস্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারব। এদিকে সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনসুর আলী ও সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার 7 দিন পর বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দেয়া তথ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য 3 জন ব্যক্তিকে নিয়ে আসছি। নাটোরের বড়াই গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের 13 বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, খেলার সময় প্রতিবেশী লাল মিয়া তাকে শারীরিক নির্যাতন করে। রাজশাহীর তানোরে গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিওন ফকির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালীতে 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল মামুন সোহাগ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা করেছে শিশুটির বাবা। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত সিএনজিতে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ছাতকে 9 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবুল মিয়া নামে একজনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। সকালে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় ধর্ষক হিটু শেখ। পুলিশ জানায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় তাকে। জবানবন্দি শেষে বিকেল 4:30টার দিকে কারাগারে পাঠানো হয়েছে আলোচিত আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে।
পুঁজিবাজারে শক্তির জায়গা হতে পারত মিউচুয়াল ফান্ড খাত, অথচ অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে তা এখন বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী শাসন আমলে কারসাজিকারীরা মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় কোনো নিয়মনীতির ধার ধারেনি। এ খাতের অর্থ নিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন তারা, যার খেসারত দিতে হচ্ছে লাখ লাখ বিনিয়োগকারীকে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৭টি। এর মধ্যে ৩৫টি ফান্ডের ইউনিটের দামই নেমে গেছে ১০ টাকা অভিহিত মূল্যের নিচে, আর ১৮টি ইউনিটের বাজার মূল্য এখন ৫ টাকারও কম। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকেরা ফান্ডের অর্থ তছরূপ করে ভিন্ন খাতে ব্যবহার করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ বিনিয়োগকারীদের। মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্ট করার কথা ছিল পুঁজিবাজারে, কিন্তু সে পুঁজিবাজারে ইনভেস্ট না করে সে তার মনগত বিভিন্নভাবে অনিয়ম করে টাকাগুলো একদম নিজের পকেটে নিয়ে নিয়েছে। দুদকরে বলবো, যেটা শুধু সিকিউরিটিজেশন কমিশনে না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেসব ইস্যু ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট যে টাকাগুলো নিচ্ছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাজার সংশ্লিষ্টরাও বলছেন, লুটেরা সম্পদ ব্যবস্থাপক ও কারসাজিকারীদের কারণেই এ খাতে ধস নেমেছে। বোনাস আর রাইট শেয়ার ইস্যু করে ইললিগাল কাজ হয়েছে। মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে ওনারা বিভিন্ন কনস্ট্রাকশন করেছে, চুরি হয়েছে সেই ফান্ডের টাকা, জমি কেনা হয়েছে। এই সব কারণে মিউচুয়াল ফান্ডের উপরে আমাদের বিনিয়োগকারীর আস্থা একেবারে নাই। বিশ্লেষকদের মতে, দুর্নীতি আর অস্বচ্ছতার কারণে মিউচুয়াল ফান্ডের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে গেছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে খাতটি। ডিভিডেন্ড যদি দিতে না পারে তাহলে তো এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। নানান ধরনের প্রশ্ন আছে, অস্বচ্ছতা আছে, দুর্নীতি আছে, এই বিষয়গুলো তো বরাবরই উঠে আসছে। সুতরাং সেদিক থেকে এটা খতিয়ে দেখা দরকার। আর্থিক খাত, বিশেষ করে পুঁজিবাজারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ডগুলোকে সক্রিয় করা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দিনভর আলোচনায় সিপিবি কার্যালয়, শহীদ মিনারে বামদের সমাবেশ। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে রাজধানীর পল্টন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থগিত করা হয় বামপন্থী কয়েকটি সংগঠনের গণমিছিল, তবে সমাবেশ হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। শিশু আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের ডাক দেয় বামপন্থী বেশ কয়েকটি সংগঠন। পাল্টা কর্মসূচি হিসেবে সামাজিক মাধ্যমে সিপিবির কার্যালয় ঘেরাওয়ের ডাক দেন এক অনলাইন অ্যাক্টিভিস্ট। আর এতে উদ্বেগ দেখা দেয় কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘিরে। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পল্টন এলাকায়। বারবার কমিউনিস্ট পার্টির উপর আঘাত এসেছে, কমিউনিস্ট পার্টির অফিস পুড়েছে, কিংবা আগুনে পোড়া অফিস থেকে আমরা আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি। সিপিবি কার্যালয়ে হামলা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। এ ধরনের ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর তারপরে যদি ঘটে, নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। তারা আমাদের সাথেও কথা বলেছে। এর আগে বাম সংগঠনগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ইনকিলাব মঞ্চের পাল্টা কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন। আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এই যে মব সন্ত্রাস চলছে ৫ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, হামলা মামলার ভয় দেখিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য আরও পরিষ্কার করলে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী প্রস্তুতির জন্য সহজ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে শফিকুর রহমান বলেন, গেল 15 বছরে আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাই জঞ্জালমুক্ত বাংলাদেশ গঠনে যৌক্তিক সংস্কারের পক্ষে মত দেন তিনি। একটা হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছে, মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। দেশজুড়ে নারী নিপীড়ন ও সহিংসতার প্রেক্ষাপটে গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং সুইস বাংলাদেশের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে অ্যাপটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। পরিসংখ্যান বলছে, দেশের প্রায় 64% নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেচার প্রোগ্রাম হেল্প নামের অ্যাপটি নারীদের এই হয়রানি প্রতিরোধে সহায়তা করবে। যে কোনো গণপরিবহনে চলাচলের সময় যে কোনো যৌন নিপীড়নের জন্য এই অ্যাপের মাধ্যমে নারীরা তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, নিতে পারবেন জরুরি সেবা। এই যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে সমস্যাটা, এই সমস্যাটা কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই এই সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই অ্যাপে যারা অভিযোগ করবেন তা এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত করবে। আপনারা প্লিজ শ্রমিকদের সাথে বসেন, যারা হেল্প করে ওদের নেতাদের সাথে বসেন এবং মালিকদের সাথেও বসেন, বসে বলেন যে আপনাদের এই বাসের হেল্পার জন্য এই কাণ্ডটি করে না, আর বাস চালক জন্য বাসটা সাইডে নিয়ে নামাই। বসেন, প্রয়োজনে আমরা যে ধরনের সাহায্য দরকার সেই ধরনের সাহায্য করব। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি রাজধানীর বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশ করতে জাতিসংঘের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, পাশে থাকার অঙ্গীকার গুতেরেসের। প্রয়োজনে জাতীয় সংলাপে মধ্যস্থতা করবে জাতিসংঘ, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। দেশজুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলার মূল আসামির স্বীকারোক্তি। আওয়ামী দুর্নীতি লুটপাটের গলার কাটা মিউচুয়াল ফান্ড, খেসারত দিচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।